This is a piece of music from my film Charulata, which has a Scotch ballad as the basis of the tune. This song was used in a Bengali version by Tagore in the film. It was sung by the heroine, and this comes back several times in the film, and I use Western instruments mainly, such as violins, a vibraphone, a xylophone, cellos, in combination with Indian drums. And this is a common device which I often use in this film, since it had a very sophisticated westernized setting. It needed that. চারুলতা বিশ্বের শ্রেষ্ঠ প্রেমের সিনেমাগুলোর অন্যতম এবং সত্যজিৎ রায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। সত্যজিৎ রায়ের মতে চারুলতা তাঁর সবচেয়ে নিখুঁত ছবি। মৃত্যুর কিছুকাল আগেও তিনি বলেছেন, আজও যদি চারুলতা আবার করি ঠিক একইভাবে করব। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর অবলম্বনে চারুলতা। আমরা যারা নষ্টনীর পড়েছি এবং চারুলতা দেখেছি তারা প্রত্যেকেই জানি মূল গল্পের অনেক পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের ফল চারুলতা। যদিও সিনেমায় মূল গল্পের রস কোথাও বিঘ্নিত হয়নি, এ নিয়ে অবশ্য অনেক বিতর্ক রয়েছে। তবে আমরা কোনো তুলনামূলক আলোচনায় যাব না। আমাদের একমাত্র আলোচ্য সত্যজিৎ রায়ের চারুলতা। 1964 সালে নির্মিত এই সিনেমার ঘটনাকাল 1879 এবং বিস্তার প্রায় 1 বছরের। প্রায় 500টি শটে নির্মিত এই ছবিটি যেন দৃশ্যছন্দে বিধৃত এক অনুপম কাব্য বা সঙ্গীত। ছন্দ জানো বৌঠান, আমি ভাবছিলাম সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো। জন্ম, মৃত্যু, দিন, রাত্রি, সুখ, দুঃখ, মিলন, বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো। একবার উঠছি, আবার পড়ছি। একটা আছে বলে মজ্জাতীয় সঙ্গীতের আপাত সরল শতচ্ছল সঙ্গীতের গঠনে এটি নির্মিত, অনেকটা সোনাটা ফর্মের ভিত্তিতে রচিত। মেরি সিটন তার বিখ্যাত বায়োগ্রাফি
পোর্ট্রেট অফ আ ডিরেক্টর সত্যজিৎ রে বইতে লিখছেন, Ray has claimed that all his films have been influenced in their structure by musical forms, the dominant being the sonata and the symphonic. He told the late George Sadoul that he thought endlessly of Mozart in connection with Charulata. ব্রজু, ব্রজু, কানে শুনতে পাও না নাকি? 4টে বেজে গেছে, অফিসে চা দিয়ে এসো। টাইটেল শেষ হওয়ার পর চারুলতায় প্রায় 7-8 মিনিটের যে প্রারম্ভিক দৃশ্য, সেখানে প্রায় কোনো সংলাপ নেই। প্রকাশ পেয়েছে কেবল চারুর নিঃসঙ্গতা। তা এক কথায় বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ প্রারম্ভিক দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। সত্যজিৎ রায় বলছেন, চারুলতা ছায়াছবিতে প্রথম 7-8 মিনিটের যে নিঃসঙ্গতার প্রকাশ হয়েছে, গল্পে তার বর্ণনা আছে 20 পৃষ্ঠা ধরে। আমি বুঝে নিয়েছিলাম প্রথমে চারুলতার নিঃসঙ্গতা বোঝাতে পারাটাই আসল কাজ। সত্যজিৎ লিখছেন, কথার ব্যবহার না করে কতটা তথ্য পরিবেশন করা সম্ভব সেটা পরখ করার একটা সুযোগ এসেছিল চারুলতার চিত্রনাট্য রচনার সময়। ছবির প্রথম দৃশ্যে চারুর উচ্চ মধ্যবিত্ত পরিবেশ, তার একাকিত্ব, সে কিভাবে দুপুর কাটায়, শিল্প সাহিত্যে সঙ্গীতে তার অনুরাগ, স্বামীর সঙ্গে তার সম্পর্ক, এমনকি স্বামীর চরিত্রেরও কিছুটা ইঙ্গিত, এসবই বিনা সংলাপে ব্যক্ত করা সম্ভব হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখব গল্পের সেই পিরিয়ডটাকেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছেন। প্রথমে এক্সপোজিশন বা উপস্থাপনা, তারপর ডেভেলপমেন্ট বা বিস্তার, এবং সবশেষে উপস্থাপনার মূল সূত্রগুলি বিস্তারের আলোয় নতুন রূপে ফিরে ফিরে আসছে, অর্থাৎ রিক্যাপিটুলেশন। এখানে উপস্থাপনার বিষয় চারুর নিঃসঙ্গতা। নানান ঘটনার বিস্তার পর্ব পার হয়ে চারু আবার সেই নিঃসঙ্গতায় ফিরে আসে। যদিও উপস্থাপনা অংশের চারুর নিঃসঙ্গতা এবং শেষ অংশের চারুর নিঃসঙ্গতা এক নয়। আগে সে ছিল প্রেমহীনা ও প্রেমাকাঙ্ক্ষী, পরে যে চারুকে দেখি সে প্রেম পেয়েও তা হারিয়ে বিরহীনে। মধ্যবিস্তার পর্ব আসলে চারুর প্রেমের বিস্তার। সত্যজিতে কখন ডিস্টার্ব করতেন না, শুধু সিনটা বলে দিতে নেই, তারপরে পুরো স্বাধীনতা। ক্যামেরার একটা সীমাবদ্ধতা থাকে, তার ভিতরেই সব এইখানে যাবে, এখানে দাঁড়াবে, এইগুলো বলবে, ব্যাস এইটুকুই বলতেন, অন্য কিছু করতে হয় না। আর তার সঙ্গে আমার এই বোঝাপড়াটা হতো যে তিনি আমার সেটে কদাচিৎ একটা হয়তো নির্দেশ দিতেন। তিনি যে একটা ছোট কথা বলতেন, সেটি আমি বুঝতে পারতাম যে এটার ভাবার্থটা কি, কেন আমার এই কথাটা বললেন। সব ছবিতেই উনি সব কিছুর মধ্যেই থাকতেন, অর্থাৎ যে কাজটা নিয়ে আছে সেটের যে বংশী, সেও ওর সঙ্গে পরামর্শ করেই সব কিছু করতো। সুব্রত মিত্র কি পরবর্তীকালে সৌমেন্দু রায়, এরাও ওর সঙ্গে পরামর্শ করি তাদের আলো করতো, ছবির মানে ফটোগ্রাফি, তারা সেইভাবেই চলতো। অভিনেতাদের নিয়ে ওর সেরকম কোনো একটা মাত্র মেথড ছিল না। কাউকে পুতুলের মতন ব্যবহার করতেন, লাইক এ মারিওনেট। একদম এরকম করে মনে হতো নাড়িয়ে নাড়িয়ে তাকে কাজ করাচ্ছেন। তাকে বলতেন চোখটা তুলে বাঁ দিকে দেখুন, এবার ডান দিকে চট করে মাথাটা ঘোরান, এইরকম করেও কাজ করাতেন। আবার
আমাদের মতন 2-4 জনকে, ওই স্ক্রিপ্ট পড়ে দিতেন, সব কিছু করতেন, কিছুই বলতেন না। কোনো জায়গায় কোনো বিশেষ নির্দেশ থাকলে বলতেন। নিঃসঙ্গ দুপুরের এই প্রথম দৃশ্যের পরেই রয়েছে দ্বিতীয় দৃশ্যের রাত। এই রাতের দৃশ্যের প্রথম অংশে দেখা যায় ভূপতি রাতের খাবার খাচ্ছে, চারু তার সামনে বসে হাত পাখা নিয়ে হাওয়া করছে। ভূপতি চারুকে জানায় উমাপদকে কাগজের ম্যানেজার হিসেবে বহাল করার ইচ্ছের কথা। টাকা পয়সার দিকটা তো আবার আমার ঠিক। দাদা পারবি? কেন পারবে না? কাজ তো কিছু কঠিন নয়, আর আমি তো রয়েছি। ওর তো কিছুতে মনই বসে না। এটা পারবে, আমিও কাজ তো লিখে দিয়েছি। আর এই রাতেরই শেষ অংশে দেখি রাত আরো গভীর। ভূপতি সম্পাদকীয় রচনায় ব্যস্ত। It is energy, patriotism, devotion to duty, the capacity for self-sacrifice, and unflinching regard for truth. It is these. চারু আসে, 2 মিনিট চারু। তার হাতে ভূপতির জন্য নকশা করা রুমাল। চারু এগিয়ে সেই রুমালটা ভূপতিকে দেয়। এই না, এটা তুমি করছো? এবার একটা নকশা করা চুটি বানিয়ে দেব। এত সময় তুমি কখন পাও চারু? আমার কি সময়ের অভাব আছে? নিঃসঙ্গতার একটু ইঙ্গিত দিয়ে চারু পাশের ঘরে চলে যায়। ছবির এই ভূমিকা অংশে চারুর তেমন মান অভিমান সত্যজিৎ দেখাতে চাননি। তোমার বড় একা লাগে না চারু? ও আমার অভ্যেস হয়ে গেছে। নিঃসঙ্গতার অভ্যেসটা তো কোনো কাজের অভ্যেস নয় চারু। তুমি স্বর্ণলতা পড়েছো? কি স্বর্ণলতা? সত্যজিৎ লিখছেন, ছবির প্রথম দৃশ্যের দুপুর এবং দ্বিতীয় দৃশ্যের রাত মিলে চারু ভূপতি জীবনের একটি টিপিক্যাল দিন হিসেবে কল্পনা করা হয়েছিল। কাজের চাপে যে ব্যক্তি দিনের বেলা তার স্ত্রীকে অবহেলা করে, কাজের অবসরে তার স্ত্রীর প্রতি ব্যবহার কীরকম, এটা জানবার একটা স্বাভাবিক আগ্রহ দর্শকদের হতে বাধ্য। এইসব কারণেই ছবিতে এই প্রথম নৈশ দৃশ্যটির প্রয়োজন ছিল। এই নৈশ দৃশ্যের একেবারে শেষে দেখা যায় ভূপতি চারুর কাঁধে হাত দিয়ে তাকে শোবার ঘরের দিকে নিয়ে যায় এবং শোনা যায় ভূপতির সংলাপ, এক কাজ করব, তোমার দাদাকে বলবো তোমার বৌদিকে সঙ্গে নিয়ে আসতে, তাহলে তোমার সঙ্গীর অভাব হবে না। কেমন? সঙ্গীর অভাব হবে না। এইখানেই ছবির এক্সপোজিশন পর্বের প্রথমার্ধ শেষ। কেন তিনি রবীন্দ্রনাথের গল্প থেকে আরো বিস্তারিতভাবে সরে গেছেন মাঝে মাঝে, সেটা নিয়ে ওকে সমালোচনা শুনতে হয়েছে। তবে রবীন্দ্রনাথের নিজের বক্তব্য যেটা উনি এক জায়গায় লিখেছিলেন, সাহিত্যের যেরকম নিজস্ব ভাষা আছে, চলচ্চিত্রেরও সেরকম একটা স্বতন্ত্র ভাষা থাকা উচিত। সেই স্বতন্ত্র ভাষাতেই কিন্তু সত্যজিৎ রায় চারুলতা করেছিলেন। এক্সপোজিশন পর্বের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে আরেকটা দুপুর দিয়ে। চারুর বৌদি মন্দা চারুর খাটে শুয়ে চারুর সঙ্গে গাধা পেটাপিটি খেলছে। প্রথমার্ধের দুপুরে চারু ছিল সম্পূর্ণ একা।
দ্বিতীয়ার্ধের এই দুপুরে যদিও তার সঙ্গী মন্দা, তবু চারুর নিঃসঙ্গতা কাটানো মন্দার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। একটু পরেই এলো কালবৈশাখী ঝড়। এবং এই ঝড়ের সাথে সাথে হই হই করে হরে মুরারি বলতে বলতে অমলের প্রবেশ। অমল যে এক অন্য ধরনের ঝড় নিয়ে আসবে চারুর জীবনে, এই যেন তারই এক পূর্বাভাস। সে বই পড়তো, সে বই পড়তে পড়তে কখন সে নিজের অজ্ঞাতেই শিক্ষিত হয়ে উঠেছে সে নিজেও জানে না। ঠিক সেই সময় আসলো একটা ঝড়ের মতন অমল, যে ওর কথা বুঝতে পারে, চারুর কথা। চারুর তাতে অমলের প্রথম আশাটাই তো ভয়ঙ্কর, মানে অসম্ভব দাগ কাটে মনের মধ্যে। প্রথম যখন সে আসছে অমলের আশাটা, সেই সময় ঝড় উঠল। সেই ঝড় কোথায় উঠলো? শুধুমাত্র ওই বাড়ির ছাদের উপর থেকে তো নয়, এই চারুর জীবনেও যেন ঝড় উঠলো। সেই ঝড় হয়েই যেন অমল এসে উপস্থিত হলো, হরে মুরারে মধুকৈট ভারে বলে এক বিপুল চিৎকার করে। এবং এসেই প্রথম কথাই যে বলছে যে আনন্দমঠ পড়ছো, তার মানে সিরিয়ালাইজড হচ্ছে তখন আনন্দমঠ বঙ্গদর্শনে। তার সে কোন জগতের মানুষ প্রথম ডায়ালগেই সেটা বোঝা গেল। এরপর আমরা দেখি অমল যায় তার দাদা ভূপতির অফিস ঘরে। তুমি এসে গেছো? হ্যাঁ, আরো আগে আসতাম, মা ছাড়বেন না তাই। পিসিমা ভালো তো? হ্যাঁ, চাটা খাস? আরে খাও খাও, ওগুলো পেয়েছো সব? প্রযোগে বলো তো, এক পেলে চা দিয়ে যাবে। তারপর বলো, তোমার প্ল্যানস কি? আপাতত তোমার স্কন্ধে অবস্থান। আরে সে তো আমার প্ল্যান, তোমার কি? আমার বিশ্রাম, আর কিছু সাহিত্য চর্চা, আর আর কি? আর বিশ্রাম। এবং সেখানে আমরা পরিচিত হই উমাপদর সাথে। এক্সপোজিশন পর্বের এই দ্বিতীয়ার্ধে সত্যজিৎ চারুলতার মূল 5টি চরিত্রের পরিচিতি অনেকটাই আমাদের সামনে পরিস্ফুট করলেন। আমরা জানতে পারি ভূপতি সেন্টিনেল নামে একটি পত্রিকা চালায়, যে পত্রিকায় মূলত রাজনৈতিক সংবাদ প্রকাশিত হয় এবং সেক্ষেত্রে সরকারের বিরোধিতা করে সম্পাদকীয় লিখতেও ভূপতি ভয় পায়। April the 9th, 1879. সাবধান কাঁচা আছে। নামটি কিন্তু জবরদস্ত হয়েছে। আরে ওটা নিশিকান্তর দোয়া, আর এই মোটোটি আমার। ট্রুথ সার্ভাইভস। কাগজটা সার্ভাইভ করবে তো? আরে আসল জিনিস দেখো, আমার এডিটোরিয়াল। এ কি, তুমি কি সরকারের উপর কটাক্ষ করেছো নাকি? Why not? Why not, অমল? সরকার আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছে কেন জানো? যুদ্ধ না চালালে ইংল্যান্ডের নাকি প্রেস্টিজ থাকবে না ইউরোপে, আর তার ব্যবহার ভারতবর্ষে গ্রহণ করবে কেন? এই অংশেই আমরা দেখি ভূপতি চারুর দাদা উমাপদর হাতে সিন্ধুকের চাবির গোছা তুলে দিয়ে বলে, আজ থেকে উমাপদই আর্থিক দিকটা দেখবে। ছবির শেষে উমাপদর যে বিশ্বাসঘাতকতা, তার সুযোগ সৃষ্টি এই দৃশ্য।
কি এর চাবি। আজ থেকে টাকা পয়সার ব্যাপারটা তুমি সম্পূর্ণ দেখাশোনা করবে, আর বিজ্ঞাপনের রেট 1 আনা করে কম, দেখি কাগজ চলে কিনা। তারপর আমরা অমলের ঘরে দেখি অমল ও চারুকে। এই দৃশ্যে চারু অমলের বৌঠান দেওয়া সম্পর্কের মধুরতা ছাড়া আর কোনো কিছু বিন্দুমাত্র ইঙ্গিত দেওয়া হয় না। কল্লোলে বোঠান, তুমি বলছো এবার চলবে কিনা, আর আমি ভাবছি হোস্টেল জীবনের পর এত সুখ সইবে কিনা। হলেই বা সুখ, এতদিন যে পড়াশোনা ঝুঁকে গেছে, রোগা হয়ে গেছে তো। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে গায়। গান গাও এখনো? কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তুমি না বোঠান, কি একটা কিছু করতে হবে। কি করা যায় বলো তো? তোমার হাব ভাবে যা বুঝতে পারছি, একটা জিনিস তো করতেই হবে। কি? বিয়ে। ও, তোমাদের মেয়ে মানুষের মন কি ঠিক সেই একই? একই ইনি আছেন নাকি? কেন, কর্তার সঙ্গে দেখা হয়নি বুঝি? তো কর্তা থাকলে কি গিন্নিও থাকতে হবে নাকি? হয় গো হয়। এর ঠিক পরেই রাতের দৃশ্যটি দিয়ে ছবির এক্সপোজিশন পর্বের শেষ। বাংলায় যা কিছু এ দৃশ্যে কেবল ভূপতি ও অমল। মুশকিল হচ্ছে কি, অমল যেন চারুর সাহিত্য চর্চায় একটু উৎসাহ ও সময় দেয়, এমনটাই ইচ্ছে ভূপতি। এইভাবে ছবির এক্সপোজিশন পর্বে এই 5টি মূল চরিত্র যে পেন্টাগনাল টানাপোড়েনের মধ্যে দিয়ে গল্পকে পরিণতির দিকে নিয়ে যাবে সেটা দেখিয়ে দেওয়া হয়েছিল। কিছুটা সময় তুমি ওকে দাও, গাইড করো, ওকে দিয়ে লেখাও। ট্যালেন্ট যদি ভেতরে কিছু থাকে সেটা যেন চাপা পড়ে নষ্ট না হয়ে যায়, বুঝলে? স্টার্ট ফ্রম টুমরো। তবে একটা কথা, টের যেন না পায়, তাহলে একবারে মেয়েকে বসবে, শেলের মধ্যে ঢুকে যাবে। এটা কি ট্যাক্স হলো দাদা? আমি নিজে সাহিত্য করবো না তোমার বউকে সাহিত্য করাবো? দুটোই করবে, তুমি পারবে। I trust you. And when I started making films, I almost inevitably wrote my script in the visual form, as you find here. You see, these are scenes. It's a shooting script, actually, but they're not typed. They're in little drawings with notes about the dialogue on the side. And there are also architectural things and in discussions with art directors. I find that this form helps in my discussion with the cameraman, as well as it helps me, because I always have a kind of a visual reference of the scene I'm going to shoot. These are drawings of costumes which the various characters in this film, Charulata, wore in the film, and I have indicated the particular sets and the sequences in which they were used. This is the second character, the husband, and here we have Charulata, the main character, the heroine, with the usual indications down the side. Saris, which we had to specially buy, and blouses with frills and Victorian everything, because this was a period piece, 1870. চারুলতা একটি ত্রিকোণ প্রেমের গল্প, বলা ভালো ত্রিকোণ সম্পর্কের গল্প। খুব ভালো একটা সম্বন্ধ। এই ত্রিকোণের 3টি বিন্দুতে রয়েছে চারুলতা, ভূপতি, অমল। ভালো, লেখাপড়াতেও ভালো। একটা মজার জিনিস আমরা লক্ষ্য করতে পারি, নষ্টনীর গল্পে রবীন্দ্রনাথ যখন এই 3টি চরিত্রের নামকরণ করছেন, সেই অমল শুরু ইংরেজি অক্ষর এ দিয়ে, ভূপতি বি দিয়ে এবং চারুলতা সি দিয়ে। অর্থাৎ এ বি সি মিলে তৈরি হচ্ছে একটি ত্রিভুজ। পাশাপাশি অবশ্য আরেকটি ত্রিভুজ রয়েছে, চারু, অমল, মন্দা। ছবির গঠনেও সত্যজিৎ নানা দৃশ্যে
এই ত্রিকোণকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। কখনো বারান্দার দু অংশের রেলিং পর্দায় ত্রিকোণ তৈরি করছে, কখনো বা কম্পোজিশনে চরিত্রদের অবস্থান এই ত্রিকোণ ভাবনার অনুসারে। তিনি পশু জাতি অপেক্ষা কিঞ্চিত ভালো হইতে পারেন, কিন্তু তাহার স্ত্রীদণ্ড নিরন্তর। সুরময় কাব্য চারুলতায় সত্যজিৎ রায় ব্যবহার করেছেন বেশ কয়েকটি গান। গানগুলোর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য কিশোর কুমারের গাওয়া গান আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশে। এই গানটির ব্যবহারে সত্যজিৎ যেন এই প্রথম অমলের মনের কথা প্রকাশ করছে। চারু যেভাবে অমলকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, অমলের দিক থেকে অবশ্যই তেমন কিছু ঘটে, কিন্তু অমল অনুভব করে চারু শুধুমাত্র বন্ধু নয়, শুধুমাত্র বৌঠান নয়, আরো কিছু। কে সে? সে যেন রবীন্দ্রনাথের সেই মানস সুন্দরী। সেই প্রাপ্তিতে অমলের মনের সৌন্দর্য ভরে উঠেছে। I had seen Open City before that, but it was Bicycle Thieves which really sort of opened my eyes, opened windows for me. This was before you made any films? Yes, I had Portrait Marshall in mind even before that, but I saw Bicycle Thieves in 1950. I wouldn't say that I was influenced by Bicycle Thieves, because there were films that before that which I had liked and admired immensely, almost as much as Bicycle Thieves. Films of Flaherty, for one thing, and some of the films of John Ford and some Renoir, like the... আর দুটি গান এ ছবিতে খুব গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে লিবারেল জয়ী হয়েছে বলে ভূপতি বাড়িতে যে পার্টি দেয়, সেখানে রামমোহনের গান গাওয়া হচ্ছে। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। এই গান গেয়ে কোনো আনন্দানুষ্ঠান শুরু হচ্ছে তা নিয়ে বিস্ময় থাকলেও আসলে এক অসঙ্গতির জন্যই গানটি কিন্তু অন্য মাতৃকায় ছবির ভাষ্য। এর পরের গানই একটি টপ্পা। এমন যে হবে প্রেম যাবে এ কভু মনে ছিল না। দুটি গানে চারু ভূপতির আসন্ন পারিবারিক বিপর্যয়ের পূর্বাভাস। তুমি রবে নিরুত্তর বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর
ভয়ঙ্কর মনে করো। রামমোহনের গানে যে এক অন্ধকার দিক আছে, তারই পরিবেশে উমাপদ চুপি চুপি সিন্দুক থেকে টাকা চুরি করে। পুত্র কি বা যায়া, যার প্রতি যত মায়া, কি বা পুত্র কি বা যায়া, তার মুখ চেতত হইবে কাতর। গৃহে হায় হায় শব্দ, সম্মুখে স্বজন শব্দ। গৃহে হায় হায় শব্দ, সম্মুখে স্বজন শব্দ। দৃষ্টিহীন নারী ক্ষীণ, হীন কলিব। দৃষ্টিহীন নারী ক্ষীণ, হীন কলিব। অতএব সাবধান, তেজ দম্ভ অভিমান। সত্যের নির্ভর শব্দের দূরশ্রুত আওয়াজের প্রেক্ষাপটে ফুটে ওঠে ইজি চেয়ারে শায়িত অমলের বিষণ্ণ চিন্তিত মুখ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই গানের সত্যের নির্ভর পদ দুখানা। এই সত্য লঙ্ঘন অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করেছে চারু, করেছে অমল, করেছে উমাপদ। সত্য ও বিশ্বাসকে অবলম্বন করে গড়ে ওঠে নীড়, গড়ে ওঠে সমাজ। কিন্তু সে বিশ্বাস ভঙ্গ হলে চারুলতায় প্রথম থেকে তাই বারবার এসেছে বিশ্বাসের কথা, ট্রাস্ট ও ফেইথের কথা। ছবির শেষে যে বিশ্বাস ভঙ্গ, তাকে আরো দৃঢ়ভাবে শক্তিশালীভাবে দেখাবার জন্য বারবার ছবি জুড়ে এই বিশ্বাসের প্রসঙ্গ এনেছেন সত্যজিৎ। উমাপদর বিশ্বাসঘাতকতায় আহত ভূপতি তার যন্ত্রণা অমলের কাছে প্রকাশ করছে। অমলচারুর প্রতিক্রিয়ায় অপরাধ বোধ, এই দৃশ্যটি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সত্যজিৎ। ট্রাস্ট, ফেথ, এই সব কি তাহলে ভুয়ো? সততা বলে কিচ্ছু নেই? সব মেকি, সব মিথ্যে? এতটা কাছের যে মানুষ, তার উপরেও কি বিশ্বাস রাখতে পারবো না? মানুষে মানুষে মিলেমিশে কাজ করবে কি করে, তাহলে বসবাস করবে কি করে? বড় ঘা খেয়েছি অমল, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। চারুলতার ঘটনাকাল 1879, অর্থাৎ 19 শতক। ছবির প্রথম দিকে অমল যখন তার মামাতো দাদা ভূপতির অফিস ঘরে যায়, ভূপতি তখন তার ছাপাখানায় ছাপা হচ্ছে এমন সেন্টিনেল পত্রিকার একটা সংখ্যা তাকে দেখায়, এবং তখনই আমরা জানতে পারি ঘটনাকাল কোন মাস ও কোন বছরের। এরপর একাধিক দৃশ্যে আমরা 1880 সালের বিলেতের সাধারণ নির্বাচনের প্রসঙ্গ দেখি, কিংবা ব্রিটিশ সরকারের সীমান্ত নীতি ও তার প্রতিবাদে ভূপতির সম্পাদকীয় রচনা। ভারতবর্ষে রাজত্ব করছে বেশ, কিন্তু সেই রাজ্য চালনার ব্যাপারে ভারতীয়দের কথা বলার জন্যই, কারণ দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন। সরকার সে রাস্তায় রাখেননি। কটাক্ষ করে কিছু অন্যায় করেছি? লিবারেলসরা জিতেছে বলে আজ আমরা এখানে আমোদ করছি, এবং ভারতবর্ষের আজকের রাজনৈতিক অবস্থায় সেটা করা আমাদের একান্ত কর্তব্য। আমার মতে এই উপলক্ষে আমাদের বিশেষ করে একজনের কথাই স্মরণ করা উচিত। আমাদের এই সেলিব্রেশন, আমাদের সেন্টিনাল কাগজ, আমাদের পলিটিক্যাল কনসাসনেস, সবের মূলেই আছেন ওই এক ব্যক্তি, রাজা রামমোহন রায়। তিনি না থাকলে আজ বিলেতের এই পার্লামেন্টারি ইলেকশনে লিবারেল জিতলো কি টোরি জিতলো তা নিয়ে নিশ্চয়ই আমরা কেউ মাথা খাওয়াতাম না। সেই কারণে মনে হয় আজকের দিনে আমাদের 19 শতাব্দীর সর্বপ্রথম এবং সর্বপ্রধান যিনি লিবারেল,
তাকে আমাদের স্মরণ করা কর্তব্য। 19 শতকের এই সময়টাকে নিখুঁতভাবে ছবিতে ফুটিয়ে তুলেছেন We know this সত্যজিৎ house রায়। very well because we've been here before বহু looking for ঐতিহাসিক props. দৃশ্য, This উল্লেখ belongs to Mr. ও Mitter, টিপ্পণী whose সহযোগে son was at college with me. চারুলতা যেন And as you can see, সেই they have সময়ের a এক wonderful collection বিশ্বস্ত of দলিল। period pieces. তথ্য And I সংগ্রহের have জন্য প্রচুর made পরিশ্রম something করেছিলেন like 3 or সত্যজিৎ। 4 period films. দিনের পর দিন Some কাটিয়েছেন of the best pieces of ন্যাশনাল furniture, লাইব্রেরিতে, tables and vases, বোর্ন অ্যান্ড and সেফার clocks স্টুডিও and সংগ্রহশালায় escritoires বংশী have come from this চন্দ্রগুপ্ত house. ও অন্যান্য And we also সহকারীদের get সঙ্গে props from একের auction পর এক houses on বনেদি loan. অট্টালিকা ঘুরে But the best দেখেছেন things ও have come from ছবি such তুলেছেন। houses as this one. ব্যবহারযোগ্য This window আসবাব with the decoration ও on the pane সাজ সরঞ্জাম struck জোগাড় both করতে my art director and বহু myself নিলাম as being something প্রতিষ্ঠান quite ও special পরিচিত and অপরিচিত very পরিবারের beautiful. দ্বারস্থ So we হয়েছে। use this as a model for our windows in my film Charulata. চারুলতার বাগানের দৃশ্য বা সামান্য কিছু আউটডোর ছাড়া সবটা শুটিং হয়েছিল স্টুডিওর মধ্যে। এ ছবির শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত সুনিপুণ দক্ষতায় 19 শতকের উচ্চবিত্ত সংস্কৃতি মনস্ক মানুষের ঘরবাড়ি, তার দেওয়াল, আসবাবপত্র ইত্যাদি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন। এ ছবির সেট নির্মাণের খুব সুন্দর বিবরণ দিয়েছেন মারিস সিটার। তিনি লিখছেন, চন্দ্রগুপ্তা had a floor space of 80 feet by 45 feet at his disposal. In relation to Ray's first sketch, they built only 3 verandas, which gave the record camera angle view of the central quadrangle and a suggestion of rooms. 3 additional major sets were constructed. 1. Charu's bedroom, recurring a view of the 3 verandas and glimpses of 2 staircases. The room and its veranda was life-size in scale and built on a 6 feet high platform. The 2 other verandas were constructed on reduced dimensions in order to convey distance and perspective. Second, the drawing room with the suggestion of verandas. For this set, the wallpaper was specially designed to lend a Victorian flavor and screen painted in sheets of 30 inches by 40 inches. It took a day and a night to stick the paper onto plywood finished walls. একটা বেশি আছে Thirdly, Amol, the cousin's bedroom. Subsidiary sets included the cluttered up editorial office. হ্যালো কুলপি ভূপতির কাগজ আমরা ভালো করে দেখতে পাই মাত্র কয়েক মুহূর্তের জন্য, কিন্তু সেটুকুকে প্রামাণ্য রূপ দিতে সুরেন বারুদ যে সম্পাদিত সংবাদপত্র প্রাচীন ফাইল ঘেঁটেছেন তন্ন তন্ন করে। ভূপতির দ্য সেন্টিনেল পত্রিকার ছাপার হরফ, সংবাদের শিরোনাম, এমনকি বিজ্ঞাপনের মাসুলও সুরেন্দ্রনাথের কাগজে যা ছিল তাই। 19 শতাব্দীতে হাতের লেখার শৈলীও ছিল ভিন্ন। পুরনো পাণ্ডুলিপি দেখে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেই শৈলী এমন যত্ন সহকারে অভ্যাস করতে হয়েছিল যে সৌমিত্রর নিজের স্বাভাবিক হস্তাক্ষর চিরতরে লুপ্ত হয়ে যায়। সংলাপ যেগুলো আছে সেগুলো তো ঠিকই আছে, এবং যে গানটা আছে ফুলে ফুলে ডলে ডলে বহে কিবা মৃদুবাই, সেটা তখন কিন্তু গানের সুর জানি না। তবু
বললেন সুরের দরকার নেই, তুমি আমি এইভাবে বলছি, এই রিদিমে বলে যাও, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়। এই দোলনার সঙ্গে দোলনার তালে তালে ওটা করেছে। তারপর পরে ওই গানটা শুনলাম, শিখলাম, কিন্তু তখন বুঝতে পারলাম যে এটা ভীষণ অসুবিধেকর, মানে ভীষণ স্লো হয়ে গেছে। যাই হোক, উতরে গেছি। চারুলতার সংলাপ যেমন কাব্যময়, তেমন বাস্তববাদী, আমি আর গেলাম। তেমনি বুদ্ধিদীপ্ত ও মজায় ভরপুর। যাবে? দুটি দৃশ্যের সংলাপে তারপর তো প ও ব ধ্বনির অনুপ্রাস তাই না? সেই উইটেরই জল জ্যান্ত উদাহরণ। আগে বর্ধমান, তারপর বিয়ে, তারপর বিলেত, তারপর তারপর ব্রিস্টল, তারপর ব্যারিস্টার, তারপর তারপর ব্যাক টু বেঙ্গল, ব্ল্যাক নেটিভ, বাব বাব বলে। কেমন? বেঙ্গল, ব্যাস। অ্যান্ড বঙ্কিম, বাবু বঙ্কিমচন্দ্র। বায়রন টু বঙ্কিম। বিষবৃক্ষ। আর পৌঠান? ইয়া দেবী মম গৃহেষু পেত্নীরূপেণ। বৌঠান পাজি, স্ত্রী, বিহা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। পড়াশোনা নেই, পরীক্ষা নেই, প্রফেসর নেই, প্রক্সি নেই। কি আছে তবে? পাগলামো আর পাকামো। পোয়েট্রি। শুধু কি সংলাপ বা সঙ্গীত? ধ্বনিকেও অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন সত্যজিৎ। প্রায় শেষ দৃশ্যে অমলের চিঠি হাতে চারু, তার হৃদয় যেন খান খান হয়ে ভেঙে পড়ছে। আমরা ওই দৃশ্যে শুনতে পাই ঝড়ে দূরে কোথাও একটা কাচের বাসন বা অন্য কিছুর খান খান হয়ে ভেঙে পড়ার শব্দ। আবার ছবির প্রায় প্রথম দিকে ভূপতি যখন সিন্ধুকের চাবির গোছা বের করে উমাপদকে দেয়, জানায় আজ থেকে উমাপদই আর্থিক দিকটা দেখবে, ঠিক তার আগেই নেপথ্যে আমরা শুনতে পাই পালকি বহন করে নিয়ে যাওয়ার সময় বেহারাদের হেঁয়ো হেঁয়ো শব্দ, যেন ভূপতিকে হুঁশিয়ার করে যাওয়া হলো। খুবই অস্পষ্ট কিন্তু অপূর্ব শাব্দিক ডিটেলস। এর চাবি। আজ থেকে টাকা পয়সার ব্যাপারটা তুমি সম্পূর্ণ দেখাশোনা করবে। পাশ্চাত্য মার্গ সঙ্গীতের মিউজিক্যাল মোটিফের মতো বেশ কিছু প্রতীক চারুলতায় বারবার ঘুরে ঘুরে আসে। এক্ষেত্রে প্রথমেই আমাদের মনে পড়বে ভূপতির নামের আদ্যক্ষর বি লেখা সেই রুমালটির কথা। সিনেমার টাইটেল দেখাবার সময় স্থির ফ্রেমের ডান দিকে চারুলতা একটি রুমালে সেলাইয়ে ফুল তুলছে। ফুলের মধ্যে বি অক্ষর এবং ফ্রেমের বাঁদিকে ফুটে উঠছে ছবির টাইটেল। এই রুমালটিকে আমরা আবার দেখি এক্সপোজিশন পর্বের প্রথমার্ধের শেষ দৃশ্যে, যখন চারু এসে ভূপতিকে রুমালটি উপহার দেয়। এই না, এটা তুমি করছো? তৃতীয়বারের জন্য আমরা রুমালটিকে দেখতে পাই ছবির একেবারে প্রায় শেষ দিকে, চলন্ত গাড়ির মধ্যে
বিশ্বাস হারানো ভূপতি যখন অশ্রু বিসর্জন করে এই রুমালে। একদম শেষে সন্তপ্ত ভূপতি যখন আবার ঘরে ফিরে আসে, দাঁড়িয়ে থাকে দরজার বাইরে, তখন তার কোটের বুক পকেটে উঁকি মারে সেই রুমালের একটা অংশ। এই রুমাল চারু ভূপতির জন্য বানিয়েছিল এবং ভূপতিকেই উপহার হিসেবে দেয়। কিন্তু যে চটি সে ভূপতির জন্য বানিয়েছিল সেই চটি ভূপতিকে না দিয়ে সে দেয় অমলকে। উঠান শেষ আশ্রয়ের মতো করে ভূপতি সেই রুমালকে বুকে আগলে রেখেছিল, কিন্তু অমল উপহার পাওয়া সেই চটি কিন্তু তার সঙ্গে নেয়নি, তা ফেলে রেখেই সে চলে যায়। এই চটি বা চটির নকশাও মিউজিক্যাল মোটিফের মতো বারবার ঘুরে ঘুরে এসেছে সিনেমায়। ব্রজ, বাতিটা দিয়ে যাও। ঝড় একটি গুরুত্বপূর্ণ প্রতীক এই সিনেমায়। সিনেমার প্রায় প্রথম দিকে অমলের আবির্ভাব ঘটে কালবৈশাখী ঝড় মাথায় করে। অমল যে চারুর জীবনে এক অন্য ধরনের ঝড় নিয়ে আসবে এই যেন তারই পূর্বাভাস। দুটি পাখি থাকে যে খাঁচার মধ্যে, সেই খাঁচা ঝড়ের দাপটে উড়ে যাবার জোগাড়। অনুবাদ পড়ছো পড়ছো? দাদা কোথায়? কাগজ ঠিক আছে এখনো? মিউজিক্যাল মোটিফের মতো এ ঝড় আবার ফিরে আসে ছবির শেষ দিকে। ভূপতি নিশিকান্তর সঙ্গে দেখা করবার জন্য বাইরে বের হয়। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে। আসন্ন ঝড়ের আভাস পেয়ে ভূপতি থমকে দাঁড়ায়। আর ঘরের ভিতর অমলের চিঠি হাতে খাটের সামনে দাঁড়িয়ে চারু। সজোরে জানলার শার্সি খুলে ঢুকে পড়ে ঝড়ের হাওয়া। দূরে কোথাও কাচের বাসন বা অন্য কিছুর খান খান হয়ে ভেঙে পড়ার শব্দ শোনা যায়। প্রথমবার অমলের উপস্থিতি ছিল ঝড়ের কারণ, এবার অমলের অনুপস্থিতি। প্রথম ঝড়ে এসেছিল অমল, দ্বিতীয় ঝড়ে অমলের চিঠি। প্রথম ঝড় যেন কারণ, আর দ্বিতীয় ঝড় যেন তার ফলাফল। প্রথম ঝড় চারুর মনে ঝড় তুলেছিল, দ্বিতীয় ঝড় যেন চারু ভূপতি সমেত সমস্ত নীর অর্থাৎ খাঁচাটিকে চূর্ণ করে দিয়ে গেল। অনেক সময় একটি শট যে কত সুন্দর মোটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে তারও উদাহরণ রয়েছে চারুলতায়।
ছবির একেবারে শুরুর নিঃসঙ্গতার দৃশ্য। চারু হাতে দূরবীন নিয়ে যাচ্ছে। খাটের কাঠের বিচিত্র কাজের চলমান ছবি, চলমান রেলিং, তার ফাঁক দিয়ে ট্রেকিং শট। চারুর হাতের দূরবীন, শাড়ির আঁচলের আন্দোলন অতি দ্রুততায় এগিয়ে চলে। ছবির মধ্যপর্বের শেষাংশে চারুর লেখা প্রকাশিত হয়েছে বিশ্ববন্ধু পত্রিকায়। চারু সেটা হাতে নিয়ে চলল দ্রুত পদে অমলকে দেখাতে। ঠিক একই রকম ছন্দ, একই রকম ট্রেকিং শট। চারুলতা সিনেমায় সত্যজিৎ প্রথম নিজের হাতে ক্যামেরা অপারেট করেছেন। Just he had happened to have a camera, that's all. But he was an ambitious young boy and he wanted to make a movie if possible. I mean, he had watched Claude Renoir at work on the river. But of course that was color and the problems there were quite different. I mean, এই সিনেমাতেই সেই অর্থে তিনি প্রথম জুম লেন্স ব্যবহার করতে শুরু করেন। এক্ষেত্রে তিনি চারুলতার দূরবীনটাকে ভারী সুন্দরভাবে ব্যবহার করেছেন এবং এই দূরবীন বা বাইনোকুলার বারবার মোটিফের মতো ব্যবহৃত হয়েছে এই সিনেমায়।
টান। ফটোগ্রাফিতে তার অনুপস্থিতিটাই আসল। সুবিধে হবে। এমনই একটা দৃশ্য দেখা যায় চারুলতার শোনো, একেবারে শেষ তুমি দিকে। চা খাবে না শরবত করে দেব? চারু আর ভূপতি সমুদ্র সৈকত থেকে বাড়ি ফিরে এসেছে। আমি বরং ঘরের ভিতরে ক্যামেরা, আসি। পর্দায় ফুটে ওঠে একটি এক পায়া টেবিলের নিচে 3টি পায়ের ক্লোজ শট। আবার 5 রকম আইডিয়াস মাথায় করে এরপর ক্যামেরা মতির মা, অতি ধীরে উপরে উঠতে থাকে। ইংলিশ ম্যান্টে দিয়ে যাবে। আমরা কোনো চরিত্রকে দেখতে পাই না, কতদিন কাগজ দেখিনি। তাদের কথা শুনি নেপথ্যে। কোথায় যে কি ঘটছে না ঘটছে। ফোকাসের বাইরে দেখি ভূপতি ও চারুর পা, তাদের বাক্স জিনিসপত্র ঢোকানো হচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে টেবিলের কিছু ওপরে এসে স্থির হয়ে যায়। দেখা যায় টেবিলের ওপর একটি চিঠি পড়ে রয়েছে দেওয়া উচিত ছিল স্টেশনে। খামের ভিতর। এতক্ষণে কথাটা হয়ে অমলের চিঠি এসেছে। চারু ও ভূপতি যখন নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন যেন অমোঘ নিয়তির মতন অপেক্ষা করছে সেই চিঠি, শোনো, যা তুমি চা খাবে সব স্বপ্নকে না ভেঙে শরবত চুরমার দেবে? করে দেবে। এখন খাবে না এরকম কিছু? দৃশ্য রচনা এই ছবিতে আর কোথাও নেই। দেখাটা সেরেই আসি। মানুষের শরীর বা মুখ নয়, দেখছি একটা টেবিল, একটা চিঠি, শুনছি আইডিয়াস মাথায় বাড়ির বাসিন্দাদের গলা, মতির মা, কিন্তু চরিত্র কেবল ইংলিশ ম্যান্টে দিয়ে যাবে। একটা টেবিল আর কতদিন খামের মধ্যে একটা চিঠি। কোথায় যে কি ঘটছে না ঘটছে। কি করো বাবা? ও মতির মা, যাই মা, আমার এক বালতি জল দিয়ে যাও না। ঠাকুরপো, সত্যজিৎ নিজেই স্বীকার করেছেন তার বিভিন্ন সিনেমায় দাও না। নানা ধরনের খুঁত রয়েছে, তবু এমন কিছু কিছু খুঁত আমরা খুঁজে পাই যা দেখলে আমাদের নিজেদেরই মন খারাপ হয়। একটু জল দিয়ে দাও না। যেমন চারুলতায় বাগানের দৃশ্য। বাগানে রয়েছে অমল ও চারু। চারু অমলকে বলে দোলনাটা এসে একবার দুলিয়ে দিতে। অমল ফিরে তাকায়। সেখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব পরপর দুটি শটেই অমল ঘাড় ঘুরিয়ে ফিরে তাকাচ্ছে। এডিটিংয়ের সময় এত বড় ত্রুটি কি করে সত্যজিতের নজর এড়িয়ে গেল তা ভাবলে অবাক হতে হয়। আবার এই দৃশ্যে আমরা দেখি অমল তার খাতাটি মাদুরের উপর ছুঁড়ে রাখছে। তার পরের শটেই অমল মাদুরের উপর এসে শোয়। আমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো ছুঁড়ে ফেলার সময় খাতাটির যে অবস্থান, অমল শোয়ার সময় খাতাটির অবস্থান এক নয়। কি হয়েছে জল দিতে? এমন বেশ কিছু ত্রুটি চারুলতায় আমরা খুঁজে পাই। তবু বলবো সত্যজিতের কথা অনুযায়ী চারুলতা তার সবচেয়ে নিখুঁত একটি সিনেমা। সেই ছবিগুলোকেই আমরা বরণীয় ছবি বলে মনে করি, যেগুলো কালচারাল ডিফারেন্সে যতটুকু সামাজিক নুয়ান্সেস ধরা গেল না, যতটুকু সূক্ষ্ম ইঙ্গিত আমার কাছে পৌঁছলো না বিদেশি হিসেবে, সেগুলোকে অতিক্রম করে ফান্ডামেন্টাল হিউম্যান ট্রুথকে যা তুলে ধরতে পারে, যা সব মানুষের মধ্যেই আছে, যা সব মানুষের কাছেই যে সুখ, যে দুঃখ, যে শোক, যে সংগ্রাম, সেখানে যেখানে আইডেন্টিফাই করতে পারে দর্শক, সেইগুলোকে আমরা বরণীয় ছবি বলি। সেই দিক থেকে তার খেতে বসে কি পান খাওয়ার মধ্যে যে ধরনের একটা কি বলবো বিশেষ জাতের সংস্কৃতি প্রকাশ পায়, সে তো একজন আমেরিকান বা একজন মেক্সিকান জানছে না, কিন্তু সে মূল জিনিসটাকে ধরতে পারছে যে এই তিনটে মানুষের মধ্যে যে ইলেকট্রিক কারেন্টের মতন সম্পর্কগুলো তড়িতাহত হচ্ছে, সেটা তো ধরতে পারছে। সেইখানেই ছবিটার সার্থকতা। রবীন্দ্রনাথের গল্পের নাম নষ্টনীড়, কিন্তু সত্যজিৎ সিনেমার নাম দিলেন চারুলতা।
সত্যজিতের বন্ধুদের সাক্ষাৎকার থেকে জানা যায় সত্যজিৎ ছবিটি নষ্টনীর নামেই করতে চেয়েছিলেন, কিন্তু একদিন গাড়িতে করে যেতে যেতে একটি হোর্ডিং চোখে পড়ে। তাতে লেখা নষ্টনীর পরিচালনা পশুপতি চট্টোপাধ্যায়। এটি দেখেই তিনি ছবির নাম পাল্টান। তবে নষ্টনীর নামের মধ্যে যে ব্যঞ্জনা রয়েছে সেই ব্যঞ্জনাকে সত্যজিৎ হারিয়ে যেতে দেননি। তাই ছবির একেবারে শেষে পর্দায় ফুটে ওঠে নষ্টনীর। সত্যিই তো, ছবি যেখানে শেষ, নষ্টনীরের শুরু তো সেখান থেকে।